5ই আগস্টের পর এমন বেশ কিছু মবের ঘটনায় নতুন রাজনৈতিক দল এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। জুলাই বিপ্লবকে, জুলাই অভ্যুত্থানকে কে মব বলছে তার বলা আর বর্তমান যে মব কালচার চলছে সেটার সমালোচনা করা কি সেটা কি এক কথা হলো? এক কথা তো হলো না। অন্তর্বর্তী সরকারের সময় যেভাবে মব তৈরি হয়েছে, প্রতীকী স্থাপনা থেকে শুরু করে ব্যক্তিগত বাসভবন পর্যন্ত হামলার শিকার হয়েছে, তা নতুন করে ভাবতে বাধ্য করছে এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসলে কার হাতে, সরকারের নাকি রাস্তায় দাঁড়া হওয়া কয়েকশো মানুষ। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায়, একদিকে আছে দিল্লির পদচুম্বনকারী দালালদের উত্তরাধিকার, যাদের কাছে ক্ষমতা মানে দাসত্ব, গণতন্ত্র মানে নির্দেশনা আর নেতৃত্ব মানে পায়ে হাত দিয়া কদমবুসি করা। আর অন্যদিকে আছে এক নতুন সম্ভাবনার দিগন্ত, যেখানে রাষ্ট্রপতি হবেন সেই নারী যিনি রাজপথে কখনো হাঁটছেন, কারাগারে কখনো থাকছেন, কিন্তু কখনো মাথা নোয়ান না। আমার চরমন এবং তাদের মিত্ররা, গণঅধিকার পরিষদ, এনসিপি সহ আর অনেক দল আসবে, তারা এমনকি এই সরকার অধীনে নির্বাচনে নাও যেতে পারে। এটা একটা বিরাট খবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুধবার বিকেলে যশোরের কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা। এক পর্যায়ে পালাতে গিয়ে পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপ দেন। পরে স্থানীয় ছাত্র জনতা তাকে ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে উদ্ধার করে। এরপর বিস্ফোরকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 5ই আগস্টের পর এমন বেশ কিছু মবের ঘটনায় নতুন রাজনৈতিক দল এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। গেল মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিলেও কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারের অপারগতা জানায় পটিয়া থানা। এ নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সকালে থানার ওসির অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন চট্টগ্রামের এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মধ্যরাতে ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহারের খবর আসে। গেল 22 জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। সেই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। প্রশ্ন হচ্ছে, মাহফুজ আব্দুল্লাহ, তা আপনার কাছে একটা বিনীত প্রশ্ন, জুলাই আন্দোলনকে কিংবা জুলাই অভ্যুত্থানকে কে মব বলছে? আওয়ামী লীগের কিছু লোকজন বলতে পারে, সজীবুল হকের জয় বলতে পারে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগ বলবে। আওয়ামী লীগের বলার সঙ্গে আপনি বর্তমান বাস্তবতাকে কেন মিলাচ্ছেন? আওয়ামী লীগের যারা দোষী তাদের কথার সঙ্গে যারা সচেতন বিশ্লেষক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদের কথাকে আপনি কেন মিলাচ্ছেন? তাদেরকে আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর ভাবেন, আওয়ামী লীগের দোসর ভাবেন, তারা একই সুরে কথা বলছে এটা ভাবেন? তাহলে তো আপনি ভুলের রাজ্যে রয়েছেন। মব হচ্ছে না এই কথা আপনি কেন বলেন? আপনি এটুকু মানে যাচাই করতে পারেন যে জুলাই বিপ্লবকে, জুলাই অভ্যুত্থানকে কে মব বলছে তার বলা আর বর্তমান যে মব কালচার চলছে সেটার সমালোচনা করা কি সেটা কি এক কথা হলো? এক কথা তো হলো না। যারা সমালোচনা করছে তারা তো বাস্তবতার ভিত্তিতে সমালোচনা করছে। পটিয়া থানাতে কি হলো সেটা কি আপনি জানেন না? হাক্কানি পাবলিশার্সের, ধানমন্ডি হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়িতে গিয়ে কি হয়েছে সেটা কি আপনি জানেন না? লালমনিরহাটে থানা আক্রমণে কি হলো? আসামি ছিনতাই করে নেওয়া হলো, সেটা কি আপনি জানেন না কারা করেছে? হ্যাঁ, মানে লালমনিরহাটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির নাম আসেনি, সেখানে বিএনপির নাম এসেছে অভিযুক্ত হিসেবে। তো যেখানে যার নামই আসুক সেটার পক্ষে না দাঁড়িয়ে সেটার বিপক্ষে আপনি দাঁড়ালেই তো হয়, সরকারের পক্ষ থেকে তার বিপক্ষে অবস্থান করলেই তো হয়, সবাইকে শাস্তির আওতায় আনলেই তো হয়। পটিয়া থানায় যেটা হলো সেই কালচারই কি আপনি চালাতে চান এদেশে? হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়িতে যেভাবে আওয়ামী ফ্যাসিস্টের দোসর হিসেবে গিয়ে বাড়ি আক্রমণ করার ঘটনা ঘটলো, সেটা কি অব্যাহত রাখতে চান? ঘোষণা দিয়ে জিএম কাদেরের বাড়ি আক্রমণ করলো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা, সেই কালচার কি আপনি অব্যাহত রাখতে চান? সেই কালচার যদি অব্যাহত রাখতে চান তাহলে ভবিষ্যতেও এই কালচার তো অব্যাহত থাকবে। ভবিষ্যতে পরবর্তী যারা ক্ষমতায় আসবে, আপনাদের পরবর্তী যারা ক্ষমতাবান হবে, তারা যদি একই ধরনের কর্মকাণ্ড করে, তার পরবর্তী ক্ষমতাবান যারা হবে তারাও যদি একই ধরনের কর্মকাণ্ড করতে থাকে, শুধুমাত্র প্রতিশোধই নিতে থাকে, একে অপরের বিপক্ষে যদি প্রতিশোধ
প্রতিশোধ পরায়ণতাই শো করতে থাকে, তাহলে সমাজে এই বিশৃঙ্খল পরিবেশ শান্ত হবে কি করে, সমাজ সুস্থ হবে কি করে? সমাজকে সুস্থ করার দায় আপনার নেই, আপনাদের সরকারের নেই? অবশ্যই আছে। আপনারাও হয়তো চেষ্টা করছেন, পারছেন না, লাগাম টেনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, তাই ব্যর্থতার কথাগুলোকে অন্যভাবে প্রকাশ করছেন। আর এই ফেসবুক পোস্টের কালচার, একজন মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টাদের এই ফেসবুক পোস্টে অনেক কিছু বলে ফেলা, হুমকি ধামকি দেয়া, ডিরেক্ট ইনডাইরেক্ট ভাষায় অনেক কিছু বলা, এই কালচার থেকে আমার মনে হয় যে বের হয়ে আসা উচিত। এতে করে একজন উপদেষ্টার সম্মান সমুন্নত রাখা সম্ভব যদি বের হয়ে আসা যায়। কারণ ফেসবুক পোস্টে একজন উপদেষ্টা কিংবা একজন মন্ত্রী ইচ্ছা করলেই যা কিছু তাই বলতে পারেন না। এটা আপনার যে মর্যাদার জায়গা, আপনার যে সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গা অনেকটা নিচে নেমে আসে। ব্যাপারগুলো ভাবতে হবে, ব্যাপারগুলো বুঝতে হবে। প্রফেসর ইউনূসকে নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিল, মানুষ যে আশার আলো সামনে দেখেছিল, মানুষ যে সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ কল্পনা করেছিল, সেগুলো কি বাস্তবায়িত হয়েছে? হয়নি বলেই মানুষের মধ্যে হতাশা। গতকালকে মুরাদনগরে যেভাবে 3 জনকে খুন করা হলো কুপিয়ে এবং গণপিটুনি দিয়ে, তার বিরুদ্ধে আপনারা কথা বলেছেন, সোচ্চার হয়েছেন? তারা কারা সেগুলো ব্যবস্থা নিয়েছেন, নাকি ধরেই নিয়েছেন যে সেগুলোর অভিযোগ আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির প্রতি? সেরকম অভিযোগ তো নেই। তাহলে সেরকম অভিযোগ নেই যেখানে, সেখানেও তো আপনারা অ্যাকশন নিচ্ছেন না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা গোড়াতে গলদ কিনা সেটা একটু খুঁজে বের করতে হবে। মব শব্দটি উচ্চারণ করলেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এভাবে শব্দ পাল্টে দিয়ে কি বাস্তবতা পাল্টানো যায়? প্রশ্নটা কিন্তু এখানেই। যে সরকার সেনাবাহিনীকে মাঠে রেখেছে, যে সরকার নিজেই বলছে আইন শৃঙ্খলার প্রশ্নে জিরো টলারেন্স, সেই সরকারের শাসনামলে যদি দিনের পর দিন একের পর এক মব তৈরি হয়, কেউ গর্ব করে বলেন আমরাই তো চাপ দিয়ে কাজ আদায় করছি, তাহলে আইন, আদালত, রাষ্ট্রীয় প্রক্রিয়া সবই তো অর্থহীন হয়ে পড়ে নাকি? সাবেক সিসির উপর হামলার ঘটনা যদি ভিডিওতে না আসতো, মিডিয়ায় না আসতো, তাহলে কি একজনও গ্রেপ্তার হতো? যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনিও জামিনে বেরিয়ে যাবেন এবং এ বিষয়টি নতুন ইস্যুর ফিরে হারিয়ে যাবে। এটাই বাংলাদেশের বাস্তবতা। আরেকটা বড় প্রশ্ন, সরকার কি আসলেই মব ঠেকাতে চায়, নাকি তারাও মবকে ভয় পায়, অথবা মবকে উস্কানি দেয়, অথবা মবের সাহায্যে কিছু সমস্যা শর্টকাটে সমাধান করে ফেলতে চায়? বিশেষজ্ঞদের মতে অনেক মব ঘটনাতেই সরকার চাইলেই প্রতিরোধ করতে পারত। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রতীকী ভাস্কর্য ধ্বংস, শিক্ষকের বদলি, নারী খেলাধুলার উপর নিষেধাজ্ঞা, এসব রোধ করা কঠিন কিছু ছিল না। তাহলে কেন কিছুই করা হলো না? এই প্রশ্নটা, যে প্রশ্নটা আমি তুললাম, এই প্রশ্নটা শুধু প্রশাসনিক অক্ষমতা নয়, রাজনৈতিক সদিচ্ছারও একটা বড় ঘাটতি। মবকে জনরোষ হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার মানে দাঁড়ায় আপনি বিচার ব্যবস্থার বাইরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন। আজ তা সাবেক সিসি, কাল কোনো সাংবাদিক, তারপর দিন হয়তো কোন শিক্ষক বা বিচারপতিও এর শিকার হবেন। এমন সংস্কৃতি চালু থাকলে নির্বাচনের দিনও যে কোনো দল বা গ্রুপ নিজেদের মতো করে চাপ তৈরি করতে পারে। তখন নির্বাচন কমিশন, পুলিশ বা সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি সামাল দেবে? এই অবস্থায় অনেকেই বলছেন ডক্টর ইউনূস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন। পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করবার উপায় হিসেবে মবকে কাজে লাগানো হচ্ছে। সময় মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয়। আবার শান্তিতে নোবেলজয়ী এক আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মব রাজত্ব চলে, তাহলে সেটা কেবল তার ভাবমূর্তি নয়, গোটা বাংলাদেশের জন্যই অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক। মোবাইল ফুটেজ, সংবাদ শিরোনাম, আলোচনার ঝড়, এসবের ভেতর দিয়ে যে বাস্তবতা স্পষ্ট হয় তা হলো মব এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কর্মকর্তারা মবকে সমর্থন জানাচ্ছেন, আবার কখনো হুঁশিয়ারি দিচ্ছেন। এই দ্বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারেরই পতনের কারণ হয়ে দাঁড়াবে। যারা চাপ সৃষ্টি করে দাবি আদায়ের সাফল্য উদযাপন করছেন, তারাই এই অরাজকতার শিকার হবেন। শেষ প্রশ্নটা থেকেই যায়, আমরা কি মবের শাসন চাই, নাকি একটি ন্যায় বিচার ভিত্তিক গণতন্ত্র? রাষ্ট্র কি থাকবে জনগণের পাশে, নাকি মবের পাশে? ডক্টর ইউনূস কি শুধু বিবৃতি দেবেন, নাকি দায়িত্ব নেবেন? যদি এই প্রশ্নগুলোর জবাব না পাওয়া যায়, তবে 2026 সালের নির্বাচন নয়, বাংলাদেশের গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়বে। যদিও অনেকেই মনে করেন নির্বাচন আসলে আরো আগে, 2025 ডিসেম্বরে বা তারও অনেক আগেই হওয়া উচিত। কারণ না হলে বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে, শান্তিতে নোবেলজয়ী শাসনকাল মবের আমল হিসেবেই ইতিহাসে ঠাঁই পাবে। এবং তখন ইতিহাস কাউকেই ক্ষমা করবে না, না নেতাকে, না প্রশাসনকে, না নিরুত্তাপ হয়ে বসে থাকা নাগরিক
সমাজকে। জামাত চরমনাই তাদের মিত্র দেখতে পাচ্ছে যে না, এই সরকার বিএনপি ক্ষমতা এনে দিবে, প্রশাসন বিএনপির কথায় চলছে, এমন আচরণ করছে যাতে মনে হয় যে না, বিএনপি ক্ষমতা এসে গেছে। এতে বিএনপির প্রতি একটা স্রোত, কারণ ক্ষমতায় যারা আসবে তাদের সাথে তাদের দালালি করতে পারলে আমার লাভ না এটা। তো এই কারণে যেহেতু বিএনপি ক্ষমতা এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, অতএব লেভেল প্লেইং ফিল্ড তো এখানেই নষ্ট, এদের অধীনে নির্বাচনে যাব না, কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে। জামাত চরমনাই তাদের মিত্র এটা বলতে পারে, বলবে, সে ইঙ্গিত শুরু হয়ে গেছে। কোথায় সে ইঙ্গিত? জামাতের এবং চরমনাইয়ের এখন অন্যতম প্রভাবশালী মিত্র ভিপি নুরুল হক নূর। আমরা প্লিজড যে নূরকে আমরা বিএনপি বলয় থেকে বের করে সমালোচনা করে গালাগালি করে এই জামাত চরমনাই বলয় আনতে পেরেছি, এখন তাদের মিত্র। এটা আপনারা দেখেছেন, জামাতের সাথে মিটিং করে এবং চরমনাই মহাসমাবেশে যে বক্তব্য দেয়, বিএনপির বিরুদ্ধে হুঙ্কার দেয়, চমৎকার না? আমরা তো এটাই বলেছি স্পষ্ট কথায়। সে ভিপি নূর বলছেন উপদেষ্টা পরিষদের যে ফিটনেস, তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। এর অর্থ কি? জামাত চরমনাই তাদের মিত্ররা এই সরকারের অধীনে নির্বাচনে নাও যেতে পারে। এই ফিটনেস দিয়ে সম্ভব না, তাহলে ফিটনেস পরিবর্তন করতে হবে, শক্তিশালী করতে হবে। তো এই জন্যে লন্ডন বৈঠকের পর যে এই সরকারের সেট আপ, এটা বিএনপির সেট আপ। তো এটা মেনে নির্বাচনে এনসিপি, জামাত, চরমনাই, গণ অধিকার পরিষদ এরা যাবে না, তারা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট। এইভাবে থাকলে যাবে না। এখন নির্বাচনের আগে যদি আলাপ আলোচনার মাধ্যমে অনেক পরিবর্তন হয়, দ্যাটস গুড। এর জন্য প্রফেসর ইউনূসের নেতৃত্বে নির্বাচনকালীন সরকার 3 মাস মেয়াদী কোনো এরকম কিছু আসতে পারে, বলা যায় না। কিন্তু বর্তমান যে কাঠামো, প্রশাসনের যে বর্তমান অবস্থা, সব জায়গায় বিএনপি করণ। বিশ্ববিদ্যালয় ভিসি গুলো বিএনপির দালালে শুরু করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি এক দালাল, জানে যে ছাত্রদল নির্বাচনে হারবে, যার ফলে বারবার নির্বাচন পিছায়। এইটা চলছে বাংলাদেশে। জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। আমরা শুরু থেকে জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। জাতীয় সরকার না হয় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। কোনো দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসছে, মানে বিএনপি কিছুই মানতে চায় না, বিভেদ তৈরি করে, এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। বিএনপির প্রতি অভিযোগ। এখানে একটা বিষয় স্পষ্ট দর্শক, এই জাতীয় সরকার এটা লাগবে। পিনাকি ভট্টাচার্য বলে আসছেন, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলেই দেখবেন যে দেশে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটা এই ইউনূস সরকার কন্ট্রোল করতে পারবে না, তখনই লাগবে জাতীয় সরকার। আর জাতীয় সরকার যদি না আসে, তাহলে কপালে আছে জরুরি অবস্থা, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ। আর জাতীয় সরকার হলে তখন ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, জরুরি অবস্থা এগুলো আসবে না। জাতীয় সরকার না হলে তখন পরিস্থিতি এমন হবে যে আর্মি পাওয়ার টেক ওভার করে। পাওয়ার টেক ওভার মিলিটারি কু করবে না, এটা ইনডিরেক্ট কু, 111 টাইপের। আর্মি কাউকে বসাবে, পর্দার অন্তরালে আর্মি চালাবে, কিন্তু সরাসরি আর্মি আসবে না, সেই যুগ নেই। তো নূরের এই বক্তব্য থেকে স্পষ্ট যে এই সরকার অধীনে শেষ পর্যন্ত নির্বাচনে নাও যাওয়া হতে পারে। জামাত, চরমনাই, গণ অধিকার পরিষদ, এনসিপি। এই নির্বাচন কমিশন মানে না, এটা তো এনসিপি আগেই বলেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।